ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 3 এপ্রিল বুধবার, আর আজ বুধবারে ইতিমধ্যেই আপনাদের সামনে সাতটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোট এবং পুলওয়ামা হামলা নিয়ে বেরিয়ে এসেছে একের পর এক ভয়ঙ্কর খবর। আর আজকে থাকবে এই 7টি ভয়ঙ্কর খবর নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সমস্ত ভারতীয় নাগরিকদের কাছে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস দেখুন, আজকের প্রথম খবরে বলা হচ্ছে মোদির ব্রিগেড সভা ঘিরে ভোগান্তির আশঙ্কা। ব্রিগেডের ইতিহাসে এবারেই প্রথম ছাউনি ঢাকা ব্রিগেড সমাবেশ দেখবে কলকাতা। 7টি ছাউনি তৈরি হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আজ বুধবার বিজেপির ডাকে ব্রিগেড সমাবেশ, বক্তা খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তাহের কর্মব্যস্ত দিন বুধবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর এই সমাবেশের জেরে লণ্ডভণ্ড হতে পারে শহর, চরম বিপাকে পড়তে পারেন নিত্যযাত্রীরা। ব্রিগেড সমাবেশে যোগ দিতে বড় একটি অংশ বাসে ও গাড়িতে চেপে শহরে ঢুকবেন। তাই আজ মঙ্গলবার রাত থেকেই ট্রাফিক পুলিশের 5টি দল ময়দানের নির্দিষ্ট এলাকায় পার্কিংয়ের দায়িত্বে থাকবে। আগের রাত থেকেই পার্কিংয়ে নজর দেওয়া গেলে যানজট তুলনামূলকভাবে কম হতে পারে বলে আশা পুলিশের। প্রশাসনিক সূত্রের খবর, এদিন শহর জুড়েই বেরোবে মিছিল। প্রধান দুটি মিছিল বের হবে শিয়ালদা স্টেশন এবং রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন লেন থেকে। একই সঙ্গে হাওড়া স্টেশন থেকেও ব্রিগেডে যাবে আরও একটি বড় মিছিল। বেলা 11টা থেকেই মিছিল শুরু হওয়ার সম্ভাবনা, ফলে তখন থেকেই থমকে যেতে পারে শহরের গতি। সময় মতো গন্তব্যে পৌঁছতে গেলে মেট্রোর উপরে ভরসা করা ছাড়া গতি নেই। এইসব মিছিলের ধাক্কায় কলকাতার প্রায় সব গুরুত্বপূর্ণ রাস্তাতেই যানজটের আশঙ্কা প্রবল। বিকেল 3:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে তিনি রেসকোর্সে পৌঁছাবেন। রেসকোর্স থেকে গাড়িতে চেপে সভাস্থলে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে এসপিজির সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে কলকাতা পুলিশের। নিরাপত্তা বিধি মেনেই সমাবেশ স্থল ও তার চারপাশে কড়া নিরাপত্তা থাকছে। ব্রিগেডের আশেপাশের প্রায় সব বহুতলে স্নাইপার রাইফেল হাতে মোতায়েন থাকছে কমান্ডো বাহিনীর। সমাবেশের চারপাশে কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা থাকবেন। রাস্তায় থাকবেন কয়েক হাজার পুলিশ কর্মী। শিয়ালদা স্টেশন থেকে বেরোনো মিছিলের জন্য এপিসি রোড ও এজেসি বসু রোড, এসএন ব্যানার্জি রোড এবং ধর্মতলায় যানজট হতে পারে। মুরলীধর সেন লেন থেকে বেরোনো মিছিলের জন্য চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটে প্রভাব পড়তে পারে। হাওড়া স্টেশন থেকে আরও একটি বিশাল মিছিল বের হবে। এর বাইরে আরও 8টি জায়গা থেকে হবে মিছিল। গুরুত্বপূর্ণ রাস্তা আটকে গেলে মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে যানজট তৈরি হতে পারে। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা দিয়েই বেশিরভাগ মিছিল যাবে, ফলে জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণিতেও যানজট হতে পারে। ব্রিগেডমুখী বহু মানুষ শহরতলি থেকে লোকাল ট্রেনে চেপে শহরে পৌঁছতে পারেন, ফলে সেই ট্রেনগুলিতেও অসম্ভব ভিড় বাড়বে বলে আশঙ্কা। মিছিল শুরুর সময় বেলা 11টা, সভা শুরু হবে বিকেল 3টে নাগাদ। প্রধানমন্ত্রীর পৌঁছানোর সম্ভাব্য সময় বিকেল 3:55। কয়েক হাজার পুলিশ কর্মী থাকছে, কুইক রেসপন্স টিম থাকছে, মঞ্চের নিরাপত্তায় এসপিজি থাকছে অ্যাম্বুলেন্স। প্রসঙ্গত 2014 সালের ভোটের আগেও ব্রিগেডে সমাবেশ করেছিলেন মোদী। তো ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন আজ ব্রিগেডে মোদী সভা করতে চলেছেন। গতকাল থেকেই জোর কদমে চলছে প্রস্তুতি। দেশের সমস্ত মানুষ আজকের সভায় মোদীর বক্তৃতা শোনার জন্য আকুল হয়ে আছে। সভা থেকে তিনি কি বলবেন, বিরোধীদের কিভাবে তিনি একহাত নেবেন, সমস্ত বিষয় নিয়েই অপেক্ষায় আছে সাধারণ জনতা। এখন দেখার বিষয় মোদী কি অভিযোগ বা কি ঘোষণা করে বিরোধীদের চমকায়। তো ফ্রেন্ডস দেখুন, আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে কর্মসংস্থান ও কৃষি ঋণ মকুব সহ একঝাঁক প্রতিশ্রুতি কংগ্রেসের ইস্তেহারে। মঙ্গলবার ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশেষ করে কর্মসংস্থান ও কৃষকদের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। ওই ইস্তেহারে বলা হয়েছে এই দেশের শিল্পপতিরা ব্যাংক ঋণ নিয়ে শোধ না করে দেশ ছাড়া হচ্ছেন, কিন্তু জেলের ঘানি টানছেন কৃষকরা অক্ষম হলে ঋণ শোধ করতে হবে না, এমনকি তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে না। দেশের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু আমরা সবাই জানি তা মিথ্যে। কংগ্রেসের ন্যায় অর্থাৎ ন্যূনতম আয় যোজনা বছরে 72,000 টাকা দেওয়া হবে প্রত্যেক গরিব পরিবারকে। সেটা 5 বছরে দাঁড়াচ্ছে পরিবার পিছু 3,60,000 টাকা। গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় 10 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে এই ইস্তেহারে। রেলের মতোই কৃষকদের জন্য পৃথক বাজেট করা হবে। আর এটা যদি হয় তাহলে দেশে এটাই হবে প্রথম। বেকারত্ব, কৃষক আত্মহত্যা এবং নিশ্চল অর্থনীতি মুক্ত দেশ গড়াই হবে প্রথম লক্ষ্য। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, একদিকে যখন রাহুল গান্ধী দেশের কৃষক এবং সমস্ত দেশবাসীর সুবিধার উদ্দেশ্যে ইস্তেহার প্রকাশ করেছেন, অপরদিকে অর্থমন্ত্রী অরুণ জেটলি কংগ্রেসের এইসব ইস্তেহারকে বিপজ্জনক বলে অভিযোগ করেন। অরুণ জেটলি তোপ দেখে বলেন, কংগ্রেসের ইস্তেহার বিপজ্জনক, টুকরো টুকরো হয়ে যাবে দেশ।
আসন্ন লোকসভা নির্বাচনে প্রকাশিত কংগ্রেসের ইশতেহারকে বিপজ্জনক প্রতিশ্রুতি বলে ব্যাখ্যা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি সাফ জানান, অবাস্তব ইশতেহার যা লাগু করা সম্ভব নয়। দেশের অখণ্ডতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে অরুণ জেটলি বলেন, গত 72 বছরে বিভিন্ন প্রান্তে হিংসার সাক্ষী থাকে দেশ। কংগ্রেসের নীতিহীন সিদ্ধান্তের মাসুল গুনছে জম্মু কাশ্মীরের মানুষ। কিন্তু কংগ্রেস তার ইশতেহারে অস্ত্র আইন সংশোধনের কথা বলছে, যা দেশের পক্ষে মারাত্মক সিদ্ধান্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেন। কংগ্রেসের এই সিদ্ধান্তে নতুন করে জঙ্গি মাওবাদীদের কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জেটলি আরও দাবি করেন, মোদির জমানায় মাওবাদী উপদ্রব, জঙ্গি হামলা কমেছে। জম্মু কাশ্মীরের শান্তি প্রতিষ্ঠায় কড়া পদক্ষেপ করা হচ্ছে। তার প্রশ্ন, ইশতেহারে কেন কাশ্মীরের পণ্ডিতদের নিয়ে কিছু বলা হয়নি? কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ইশতেহার প্রকাশ করে বলেন, গরিব পরিবারকে বছরে 72,000 টাকা করে দেওয়া হবে। তার দাবি, দারিদ্র্য সীমার উপরে 25% মানুষ উঠে আসবে। জেটলি প্রশ্ন তোলেন, টাকা কিভাবে আসবে স্পষ্ট নয় ইশতেহারে। তার মতে দেশের আর্থিক বৃদ্ধির সঙ্গে অর্থের যোগান হবে বলে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম দে দাবি করেন। তা হাস্যকর। ইউপিএ সরকারের আমলে 10.4% মুদ্রাস্ফীতি বাড়ে। জিএসটি নিয়ে কংগ্রেসের তুলনা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কংগ্রেস প্রতিশ্রুতি দেয়, পণ্য পরিষেবা করের 5টি ধাপ সরিয়ে সরলীকরণের পথে যাবে তাদের সরকার। কিন্তু জেটলির প্রশ্ন, চাল ও মার্সিডিজের জিএসটি এক করতে চাইছে কংগ্রেস। আদতে এতে ফায়দা বড়লোকদের হবে বলে মনে করিয়ে দেন জেটলি। কংগ্রেসের কর্মসংস্থান নিয়ে প্রতিশ্রুতিকে হাস্যকর বলে কটাক্ষ করেন জেটলি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, মোদির পর এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হলেন অরুণ জেটলি। কংগ্রেসের ইশতেহারকে বিপজ্জনক বলা এবং কটাক্ষ করতে ছাড়েননি অরুণ জেটলি। তো ফ্রেন্ডস, দেখুন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে, ভোটের আগেই সুখবর, সব ক্ষেত্রের কর্মীদের পেনশন বৃদ্ধি সুনিশ্চিত করল সুপ্রিম কোর্ট। কেরালা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। হাইকোর্ট রায় দিয়েছিল প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মীকে তাদের পুরো বেতনের ভিত্তিতে পেনশন দিতে। বর্তমানে প্রতি মাসে সর্বাধিক 15,000 টাকা দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল ইউএফপিও। নতুন নিয়ম চালু হলে পেনশন বাড়লেও কমবে প্রভিডেন্ট ফান্ড। বাড়তি টাকা জমা হবে পেনশনের খাতে। তবে প্রভিডেন্ট ফান্ড কমার প্রভাব খুব একটা বোঝা যাবে না, কারণ তার চেয়ে বেশি পরিমাণ টাকা জমা হবে পেনশনে। 1995 সালে কেন্দ্র সরকার এমপ্লয়িজ পেনশন স্কিম শুরু করে। এর অধীনে সংস্থা প্রত্যেক কর্মী পিছু বেতনের 8.33% জমা দিতে পেনশন স্কিমে। তবে তার ঊর্ধ্বসীমা নির্দিষ্ট ছিল মাসে 541 টাকায়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এবার সমস্ত কর্মীদের জন্য সুখবর দিল সুপ্রিম কোর্ট। সমস্ত কর্মীদের পেনশন বৃদ্ধি সুনিশ্চিত করল সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি সমস্ত কর্মীরা। তো ফ্রেন্ডস, আপনি যদি সরকারি কর্মীদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে এই সিদ্ধান্তে আপনি কতটা খুশি হয়েছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে, কোনো অঙ্কেই বিজেপি আর ক্ষমতায় ফিরবে না, 100% নিশ্চিত মমতা। লোকসভা নির্বাচনে ইউনাইটেড ইন্ডিয়া গঠনের পক্ষেই রায় দেবেন গোটা দেশের মানুষ। আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে দাঁড়িয়ে একথাই জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বললেন, কোনো অঙ্কেই আর বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, এই বিষয়ে আমি 100% নিশ্চিত। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইউনাইটেড ইন্ডিয়ার ব্যাপারে বিরোধীরা আত্মবিশ্বাসী। তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আমার নিজের কিছু চিন্তাভাবনা রয়েছে, অন্যদেরও কিছু আলাদা চিন্তাভাবনা রয়েছে। সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলগুলো এই বিষয়ে একসঙ্গে কাজ করব। আমরা একটা অভিনব কর্মসূচি গ্রহণ করে কাজ করব। এই বিষয়ে আমি খুব পজিটিভ। মঙ্গলবারই কংগ্রেসের ইশতেহার প্রকাশিত হয়েছে। তা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বরং বলেছেন, আমরা ইশতেহারে যা বলি সেটাই করে দেখাই। 2011 বা 2014 বা 2016 সালে যা বলেছিলাম তাই করেছি। আপনারা আমাদের ইশতেহার দেখে মিলে নিতে পারেন। এরপরই তিনি নাম না করে কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন। বলেছেন, কার্যক্ষেত্রে সেটা সঠিকভাবে করে দেখানোটাই কাজ। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, বিরোধী জোট ক্ষমতায় এলে অভিন্ন ন্যূনতম কর্মসূচির উপর ভিত্তি করে সরকার চলবে। কারণ মুখ্যমন্ত্রীর মতে এছাড়া মায়াবতীজির নিজস্ব মতামত আছে, অখিলেশের নিজস্ব মতামত আছে, দেবেগৌড়াজি, চন্দ্রবাবু নাইডুজি তাদেরও নিজস্ব মতামত আছে। আমি চাই সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে। অন্যদিকে সোমবার সেনাবাহিনীকে মোদির সেনা বলে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, যে কোনো রাজনৈতিক নেতারই এমন মন্তব্য করা উচিত নয়। তার কথায়, আমাদের সেনাবাহিনী সারা দেশের জন্য কাজ করে, আমি তাদেরকে স্যালুট জানাই। তারা নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে না। মমতার অভিযোগ, বিজেপি এত ফ্যাসিস্ট হয়ে গিয়েছে যে কোনো সংস্থাকে নিয়ে ওরা ওই ধরনের কথা বলে যাচ্ছে। যে যা মুখে আসে তাই বলে দিচ্ছে। একটা সীমা থাকা উচিত, ওরা সব সীমা পার করে দিচ্ছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষে সুর চড়ালেন মোদী এবং রাহুলের বিরুদ্ধে।
সাথে সাথে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে আর কোনোভাবেই বিজেপি ক্ষমতায় ফিরতে পারবে না। তো ফ্রেন্ডস, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একমত, অথবা আপনি কি মনে করেন আবারও কি বিজেপি ক্ষমতায় আসতে সক্ষম হবে, নাকি এবারে অন্য দল বাজি মারবে? আপনার অমূল্য মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস দেখুন, আজকের আরও একটি খবরে বলা হচ্ছে দুপুরে মোদির কথা, বিকেলে মমতার জবাব। উত্তরবঙ্গের মাটি থেকেই শুরু দুজনের বক্তৃতা যুদ্ধ। রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন প্রথম দফা নির্বাচনী প্রচারে আসবেন, সেদিনই তার নির্বাচনী প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী কাল বুধবার প্রথম সভা করবেন শিলিগুড়িতে। মমতা ওই দিনই রাজ্যে তার প্রচার শুরু করবেন। সভার জন্য বেছে নিয়েছেন কোচবিহারের দিনহাটা। তৃণমূল সূত্রের খবর, মোদির সভা শেষ হলেই যাতে মমতার সভা শুরু হয়, দল সচেতনভাবে সেই মতো প্রস্তুতি নিচ্ছে। কারণ নেত্রী মনে করেন প্রধানমন্ত্রী যা বলবেন উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই তার যোগ্য জবাব দেওয়া উচিত, যার অর্থ দুই শীর্ষ নেতার বক্তৃতা যুদ্ধ শুরু হবে উত্তরবঙ্গ থেকে। রাজনৈতিক মহলের মতে প্রধানমন্ত্রীর সবার একতরফা প্রচার আটকাতেই মুখ্যমন্ত্রীর এই সমান্তরাল কৌশল। লোকসভার প্রথম পর্বের ভোট 11ই এপ্রিল, সেদিন কোচবিহার ও আলিপুরদুয়ার দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে। আগে পরিকল্পনা ছিল মমতা তার প্রচার সফর শুরু করবেন 4ই এপ্রিল, প্রথম সভা করবেন মাথাভাঙায়, পরের দিন চলে যাবেন লাগোয়া রাজ্যে অসমের ধুবড়িতে, আবার ফিরে আসবেন উত্তরবঙ্গে। কিন্তু মোদির সফরসূচি চূড়ান্ত হওয়ার পরেই তৃণমূল নেত্রী তার সফরও একদিন এগিয়ে নেন। মোদির সভা অবশ্য কোচবিহার বা আলিপুরদুয়ার কোনো কেন্দ্রের মধ্যেই হচ্ছে না, তিনি শিলিগুড়িতে সভা করে চলে আসবেন কলকাতার ব্রিগেডে। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সফরসূচি জানা যাচ্ছে তাতে শিলিগুড়িতে দুপুরে 1টায় সবার পরে বিকেল 3টেই ব্রিগেডে সভা হওয়ার কথা মোদির। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বাগডোগরা হয়ে দিনহাটা পৌঁছে বিকেল 4টে নাগাদ সভা করতে চান। তৃণমূল সূত্রের খবর, শিলিগুড়ি এবং ব্রিগেডে মোদি যা বলবেন প্রকাশ্য সভা মঞ্চে তৎক্ষণাৎ তার জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী সভার জন্য এইভাবে সময় স্থির করা হচ্ছে। গত কয়েকদিন ধরে মমতা প্রকাশ্য বিতর্কের আহ্বান জানাচ্ছেন মোদিকে। তিনি বলেছেন যে কোনো মঞ্চ বা টিভি চ্যানেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বিতর্কে বসতে চান তিনি। যদি মমতার সঙ্গে মোদি সরাসরি বসতে না চান, তাহলে অন্য কোনো বিরোধী নেতার সঙ্গে এই বিতর্কের ব্যবস্থা করা যেতে পারে বলেও তৃণমূল নেত্রীর প্রস্তাব। তৃণমূলের এক নেতার কথায়, দল নেত্রীর এই প্রস্তাব মোদি মানবেন না, এটাই স্বাভাবিক। তাই রাজ্যে নির্বাচনী প্রচারের সূচনাতেই মোদির বক্তৃতার তাৎক্ষণিক জবাব দেওয়ার রাজনৈতিক কৌশল নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শেষ হলেই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবেন তার সভা। নরেন্দ্র মোদী দুপুরে কি বলবেন সেই দিকেই তাকিয়ে সকলে, তারপরেই বিকালে জবাব দিতে প্রস্তুত আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই লোকসভা ভোট, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল মরিয়া ভোট কুড়োতে। আর কিছুদিন বাকি ভোটের, তার আগেই সমস্ত নেতা নেত্রীরা চাইছেন লাস্ট বলে ছক্কা মারতে। তো ফ্রেন্ডস, আপনার কি মনে হয় কে জয় করবেন সাধারণ মানুষের মন? কোন দল মারবে এবারের ছক্কা? আপনি কাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? অবশ্যই আপনার অমূল্য মতামত কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস দেখুন, আজকের অন্তিম খবরে বলা হচ্ছে ফের ধাক্কা খেল পাকিস্তান, শত্রুর 7টি পোস্ট গুঁড়িয়ে দিল ভারত। ফের পাকিস্তানকে জোরালো ধাক্কা দিল ভারত। লাইন অফ কন্ট্রোলের কাছে 7 পাকিস্তানি পোস্ট গুঁড়িয়ে দিল ভারত। মঙ্গলবার রাজৌরি এবং পুঞ্চ সেক্টরকে লক্ষ্য করে পাক সেনা সেলিং করতে শুরু করে। তারই কড়া জবাবে পাক ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। এর পাশাপাশি সীমান্তের এই দুই এলাকার সমস্ত স্কুলগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে। সোমবার ওই দুই এলাকায় পাক সেলিংয়ে বিএসএফ ইন্সপেক্টর এবং 5 বছরের এক শিশুসহ 3 জনের প্রাণ যায়। আহত হয় প্রায় 24 জন। আধিকারিকরা জানান এর প্রত্যুত্তর দেওয়া হয়েছে এবং মঙ্গলবার ভোর পর্যন্ত এই গোলাগুলি চলেছে। রাকচিকরি এবং রাওয়ালকোটে পাকিস্তানের 7টি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে পাকিস্তানের 3 সেনার মৃত্যু হয়েছে। যদিও ভারতের দাবি আসলে সংখ্যাটা আরও বেশি, ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। এই উত্তপ্ত পরিস্থিতিতে কাশ্মীরের বাসিন্দাদের বাড়ির মধ্যেই থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় জওয়ানরা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও পাকিস্তানের ঘুম কেড়ে নিল ভারত। গতকাল পাকিস্তানের 7টি পোস্ট গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে আমাদের ভারতীয় সেনা। এই সুখবরটি শুনে স্বভাবতই খুশি সমস্ত ভারতীয়রা। তো ফ্রেন্ডস, আপনি যদি আমাদের সেনার সাফল্যে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, এবং আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলেরও মত নেবেন। জয় হিন্দ, জয় ভারত।